আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেরেশন। এটা কিন্তু এসএসসি কিংবা এইচএসসি কিংবা অ্যাডমিশন কিংবা জব বিসিএস প্রায় প্রত্যেকটা জায়গায় নেরেশন থেকে প্রশ্ন আসে। তো নেরেশনে কিন্তু অনেক রুলস, যার কারণে অনেকের কাছে কঠিন মনে হয়, অনেক রুলস মনে রাখাটা অনেক কঠিন হয়ে যায়। তো আমি চেষ্টা করবো কীভাবে সহজে সলভ করা যায় এই বিষয়টাতে ফোকাস দিব, মানে খুব সহজে আশা করি তোমরা সলভ করতে পারবা। তো আজকে আমরা নেরেশনের পার্ট 1 নিয়ে আলোচনা করবো, পার্ট 2 আরেকটা খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে। তো আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট মানে কি আর ইনডিরেক্ট মানে কি? ডিরেক্ট মানে এই যে কমা আছে এটার কি বলা হয়? ইনভার্টেড কমা বলা হয়। কি বলা হয়? ইনভার্টেড কমা বলা হয়। এই দেখো এখানে ছোটো ছোটো দুইটা আছে, এটা কি বলা হয়? ইনভার্টেড কমা বলা হয়। অর্থাৎ ইনভার্টেড কমা সহ যখন একটা সেন্টেন্স দেওয়া থাকবে এটার বলা হয় ডিরেক্ট। আর দেখো এই যে ডিরেক্ট দেওয়া থাকবে এবং আমি কি করব? ইনডিরেক্টে কনভার্ট করব। তার মানে এই দেখো তো এখানে কি ইনভার্টেড কমা আছে? এখানে কি ইনভার্টেড কমা আছে? নাই। তার মানে ইনডিরেক্ট সেন্টেন্সে কি থাকে না, মানে ইনভার্টেড কমাটারে দেওয়া যায় না, ইনভার্টেড কমা থাকে না। তার মানে ডিরেক্টে ইনভার্টেড কমা থাকে এবং ইনডিরেক্টে ইনভার্টেড কমা থাকে না, ওইরকম আমরা বলতে পারি। এখন কথা হইতেছে এই দেখো এখানে কি আছে? ইনভার্টেড কমা আছে। ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে ওইটার কি বলা হয়? এটার বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তার মানে এই যে ইনভার্টেড কমা আছে এর ভিতরে যে সেন্টেন্সটা আছে কি দিয়ে আছে? আই এম ইল দিয়ে আছে। এই আই এম ইলটাকে কি বলবো? রিপোর্টেড স্পিচ বলবো। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে ওইটার বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। আর এই যে ইনভার্টেড কমার বাইরে গিয়ে যে ভার্বটা থাকে ওইটা বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে ভার্ব কোনটা আছে? দেখো এখানে এই আছে ইনভার্টেড কমা, এর বাইরে গিয়ে কোন ভার্বটা আছে? হি কি কোনো ভার্ব? হি কিন্তু ভার্ব না। তাহলে এই যে সেজ এটা কিন্তু একটা ভার্ব। তার মানে এটাকে কি বলবো? রিপোর্টিং ভার্ব বলবো। কি বলবো? রিপোর্টিং ভার্ব বলবো। তার মানে আমি আবার বলি রিপোর্টিং ভার্ব কি আর রিপোর্টেড স্পিচ কি? এই যে ইনভার্টেড কমার ভিতরে ইনভার্টেড কমা যে দুইটা আছে ওই দুইটার ভিতরে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এটার বলা হবে রিপোর্টেড স্পিচ। এবং ইনভার্টেড কমার বাইরে গিয়ে যে ভার্বটা পাওয়া যাবে এটার বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব বলা হয়। তার মানে এই সেজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং আই এম ইলটা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। আচ্ছা, সাধারণত বইগুলোতে নেরেশনের ব্যাপারে বলা হয় যে 3টা বিষয় চেঞ্জ করতে হয়, তবে আমি বলবো 6টা বিষয় চেঞ্জ করতে হয়। মানে নেরেশনে কয়টা বিষয় চেঞ্জ করতে হয়? কয়টা জিনিস চেঞ্জ করতে হয়? 6টা। কি কি? টেন্সের চেঞ্জ করা লাগে, সেন্টেন্সের চেঞ্জ করা লাগে, ডেটের চেঞ্জ করা লাগে, পার্সনের চেঞ্জ করা লাগে, রিপোর্টিং ভার্বের চেঞ্জ করা লাগে, ওয়ার্ডের চেঞ্জ করা লাগে। তার মানে টোটাল কয়টা চেঞ্জ করা লাগে? কয়টা বিষয় চেঞ্জ করতে হয়? পরিবর্তন করতে হয় 6টা বিষয়। এই 6টা বিষয় কি করতে হয়? পরিবর্তন করতে হয়। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে আছে টেন্স, তার মানে টেন্স দিয়েই আমরা শুরু করি। প্রথম কথা হইতেছে টেন্সের চেঞ্জে আমি বলি ভার্বের চেঞ্জ। কেন ভার্বের চেঞ্জ বলি? ব্যাপারটা চিন্তা করো। এটা আই প্লে মানে আমি খেলি, এটা প্লে কোন ভার্ব? এটা প্লে কিন্তু একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 যেটা বলি। তার মানে এই যে আই প্লে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কারণ কীভাবে বুঝছি? এই প্লে দেখেই বুঝছি যে এটা যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স। এখন দেখো আই প্লেড, এই প্লেড কি? একটা ভার্বের V2। তার মানে কি? এটা ভার্বের এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সে আছে বলতে পারি। তার মানে দেখো এই দুইটার মধ্যে চেঞ্জটা কি? আই প্লে আই প্লেড। তাহলে চেঞ্জটা কোথায় হয়েছে? ভার্বের মধ্যে চেঞ্জ হয়েছে। এটা ছিল প্লে এই জন্য প্রেজেন্ট টেন্স, এটা হয়েছে প্লেড এই জন্য পাস্ট টেন্স। তার মানে শুধুমাত্র ভার্বের চেঞ্জের কারণে টেন্সের চেঞ্জ হয়েছে। প্লে আই প্লে মানে কি? এটা প্রেজেন্ট টেন্স। আই প্লেড বলে কোন টেন্স? এটা পাস্ট টেন্স। তার মানে শুধুমাত্র ভার্বের চেঞ্জের কারণে কি চেঞ্জ হয়? টেন্স চেঞ্জ হয়। তার মানে ভার্বের চেঞ্জ যে কথা, টেন্সের চেঞ্জ একই কথা। কারণ আমরা কি শিখছি? এই দেখো ভার্বের চেঞ্জ করলে টেন্সের চেঞ্জ হয়ে যায়। তার মানে ভার্বের চেঞ্জ যে কথা, টেন্সের চেঞ্জ একই কথা। তার মানে আমরা টেন্সের চেঞ্জ না বলে কি বলবো? ভার্বের চেঞ্জ বলবো। আচ্ছা, তার মানে দেখো এই যে এখানে আই রাইট এ লেটার, আই রাইট ছিল, এটা কি হয়ে গেছে? রোট হয়ে গেছে। অর্থাৎ কি হইতেছে? একটা ভার্বের চেঞ্জ হয়েছে। রাইট ছিল রোট হয়ে গেছে। তার মানে এটা টেন্সের চেঞ্জ বলতে পারো তুমি বইয়ের ভাষায়, কিন্তু আমি কি করছি? দেখো রাইট ছিল রোট করছি, তার মানে ভার্বের চেঞ্জ করছি, টেন্সের চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তার মানে ভার্বের চেঞ্জ বলবো, টেন্সের চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নাই। রাইট কিন্তু প্রেজেন্ট টেন্স এই জন্য এটা প্রেজেন্ট টেন্সে ছিল, আর রোট কিন্তু পাস্ট টেন্স মানে পাস্ট ফর্ম, সেই জন্য এটা পাস্ট টেন্স বলবো। তার মানে ভার্বের চেঞ্জ করলে কি হয়? টেন্সের চেঞ্জ হয়। আচ্ছা, এখন কি বলা হয়েছে এখানে? রিপোর্টিং ভার্বটা খেয়াল করতে হবে। রিপোর্টিং ভার্ব কোন ভার্ব? অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে গিয়ে যে ভার্বটা পাওয়া যায় এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের দিকে খেয়াল করতে হবে। রিপোর্টিং ভার্ব যদি V2 না থাকে
ভি টু না হয় তাহলে কোনো অবস্থায় আর এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে ওইটার টেন্সের কোনো চেঞ্জ করা যাবে না। আমি আবার বলি, দেখো এই যে উইলসে, এখানে রিপোর্টিং ভার্বটা কি, এই ইনভার্টেড কমার বাইরে গিয়ে দেখো যে ভার্বটা আছে উইলসে আছে, এটা কি ভি টু? উইলসে কি একটা ভি টু ভার্বের পাস্ট ফর্ম? না, এটা ভার্বের পাস্ট ফর্ম না। তো আমার এখানে কি টেন্সের কোনো চেঞ্জ হবে? হি রাইটস এ লেটার, এটা কি চেঞ্জ হবে? টেন্সের কোনো চেঞ্জ হবে না। আমি আশা করে বুঝাইতে পারছি। আমি আবার বলি, দেখো এখানে যদি ভি টু থাকে তাইলে এখানে টেন্সের চেঞ্জ হবে, এখানে যদি ভি টু না থাকে তাইলে এখানে টেন্সের কোনো চেঞ্জ হবে না। তার মানে এই উইলসে এটা তো কিন্তু ভি টু না, মানে ভার্বের পাস্ট ফর্ম নয়, সেহেতু এখানে টেন্সের কোনো চেঞ্জ করা যাবে না। এই যে সেন্টেন্সের এই যে রাইটস যে ভার্বটা আছে ওইটার কোনো চেঞ্জ করা যাবে না। এখন দেখো শিপলি উইল সে দ্যাট হি রাইটস, রাইটস ছিল রাইটসই আছে, কোনো চেঞ্জ হয়েছে? রাইটস কি রোডস, রোড হয়েছে, ওইরকম হয়েছে? না, হয় নাই। তার মানে টেন্সের চেঞ্জ হয় নাই। কেন হয় নাই? কারণ ওই যে উইলসে আছে এখানে কি নাই, ভি টু দেওয়া নাই। যদি ভি টু থাকতো, ভার্বের পাস্ট ফর্ম থাকতো, তবে রাইট থেকে রোড হইতো, কিন্তু যেহেতু এখানে ভি টু নাই সেই জন্য চেঞ্জ, এই টেন্সের এখানে চেঞ্জ হয় নাই। তার মানে কি শিখলাম এটা মনে রাখবা, যে রিপোর্টিং ভার্ব যেটা আছে ওইটা যদি ভি টু না থাকে, ওইটা যদি ভি টু না হয় মানে ভার্বের পাস্ট ফর্ম না হয়, তাহলে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে ওইটার কোনো টেন্সের চেঞ্জ হবে না, অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। তো এখানে কিন্তু হয় নাই, রাইট ছিল রাইটসই আছে, ওকে। কিন্তু এই দেখো দ্বিতীয় সেন্টেন্সে আসো, হি সেড আই রাইট এ লেটার। তার মানে কি, এই যে এখানে রিপোর্টিং ভার্বটা কোনটা, ইনভার্টেড কমার বাইরে গিয়ে যে ভার্বটা পাওয়া যায় ওইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তার মানে এই যে সেড যে ভার্বটা, আমরা বলি সেড কিন্তু আসলে উচ্চারণটা সেট। তো এই যে সেড বা সেট যেটাই বলো, এটা কিন্তু একটা ভার্বের ভি টু, মানে ভার্বের পাস্ট ফর্ম, সে থেকে আসছে সেইট, তার মানে এটা ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু। তাহলে আমি কি বলছিলাম, ভি টু থাকলেই চেঞ্জ হয়, অন্যথায় চেঞ্জ করা যাবে না। যেহেতু এটা ভি টু আছে তার মানে এই সেন্টেন্সের টেন্সটারে চেঞ্জ করতে পারবো এবং টেন্স চেঞ্জ করতে হবে। এখন দেখো তো এই যে রাইট আছে কি হয়েছে, দেখো তো রোড হয়েছে কিনা, হয়েছে। কেন হয়েছে? কারণ এটা ভি টু আছে। তাইলে এখানে কেন রাইট থেকে রোড হইল না? কারণ এখানে ভি টু নাই। আশা করি বুঝতে পারছো। তাহলে ভি টু থাকলে, রিপোর্টিং ভার্বটা ভি টু হলে তখন টেন্সের চেঞ্জ হবে। এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে ওইটা টেন্সের চেঞ্জ হবে, নয়তো হবে না। যদি ভি টু না থাকে তাহলে টেন্সের চেঞ্জ হবে না, সেটাই বলছি এখানে। আশা করি বুঝতে পারছো। সেইজ আছে, রিপোর্টিং ভার্বটা কি? সেইজ। সেইজ একটা কি, ভি ওয়ান না ভি টু না ভি থ্রি? এটা কিন্তু একটা ভি ওয়ান, এটা কি একটা ভি ওয়ান। তাহলে আমি কি বলছিলাম, ভি টু থাকলে টেন্সের চেঞ্জ হয়, নয়তো চেঞ্জ হয় না। তার মানে কি এখানে আই এম ইল যেটা আছে ওইটা কি টেন্সের চেঞ্জ হবে কি হবে না? হবে না। কেন হবে না? কারণ এখানে ভি টু নাই, সেইজ তো আর একটা ভি টু না, সেই জন্য এখানে এই যে রিপোর্টেড স্পিচ যেটা আছে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে ওইটা টেন্সের কোনো চেঞ্জ হবে না। এখন কথা হইতেছে, তাইলে দেখো তো কি ছিল, আই এম ইল ছিল, কি হয়ে গেছে, হি ইজ ইল হয়ে গেছে। তাইলে এম ছিল ইজ হয়ে গেছে, তাইলে তো ভার্বের চেঞ্জ হয়েছে। তার মানে কি টেন্সের চেঞ্জ হয়েছে? টেন্সের কিন্তু চেঞ্জ হয় না। এম ছিল ইজ হয়েছে, এটা প্রেজেন্ট টেন্স ছিল, প্রেজেন্ট টেন্সই আছে, টেন্সের কোনো চেঞ্জ হয় নাই। তাইলে ইজ কেন হইলো? কারণ হি এর সাথে তো আর এম হয় না, এই জন্য ইজ নিয়ে আসছি। এখানে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হয় নাই। আচ্ছা, এখন দেখো ব্যাপারটা হইতেছে, ভার্ব থাকতে পারে অনেকগুলা, যেমন আই এম রাইটিং, এখানে ভার্ব কয়টা? এম একটা অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব, যে অক্সিলারি ভার্ব, আর রাইটিং একটা মেইন ভার্ব। এখন ভার্ব কয়টা আছে, কোনটা অক্সিলারি কোনটা মেইন ভার্ব এটা বোঝার দরকার নেই, শুধুমাত্র দেখবা প্রথম ভার্ব কোনটা। তাইলে এম এবং রাইটিং এর মধ্যে প্রথম ভার্ব কোনটা, এম নাকি রাইটিং? এম হচ্ছে প্রথম ভার্ব, প্রথমে আছে, আর রাইটিং হচ্ছে পরে আছে। তাহলে আমাদের রাইটিং নিয়ে কাজ করতে হবে না, কি নিয়ে কাজ করতে হবে? এম নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ প্রথমে যে ভার্বটা আছে ওইটা চেঞ্জ করব। আমি বলি, তোমরা কিন্তু বইগুলোতে শিখো কি টেন্সের চেঞ্জ, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, ওই রকম কিছু স্ট্রাকচার শিখো। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, ওই রকম কিছু, ওই রকম স্ট্রাকচারগুলো বা টেন্সের স্ট্রাকচার জানতে হবে, ওই রকম না। টেন্সের স্ট্রাকচার না জেনেও কি করা যায়, টেন্সের চেঞ্জ করা যায়। এটা এই সিস্টেমটা আমি বলবো আজকে। তো কি করব আমরা, শুধুমাত্র প্রথম ভার্বকে চেঞ্জ করব। কোন ভার্ব? প্রথম ভার্ব। তাইলে এম এবং রাইটিং এর মধ্যে প্রথমে কি আছে? এম আছে, তার মানে শুধু এমটাকে চেঞ্জ করব, রাইটিংটাকে কোনো চেঞ্জ করব না। আচ্ছা, তার মানে এম থাকলে আমরা ওয়াজে কনভার্ট করি এবং রাইটিংয়ে থাকবে। তাইলে দেখো তো রাইটিং কি চেঞ্জ করছি? রাইটিংয়ে তো চেঞ্জ করি না, রাইটিং ছিল রাইটিংয়ে আছে, এম ছিল ওয়াজ হয়ে গেছে। তার মানে প্রথম ভার্বটা চেঞ্জ করছি, রাইটিং ভার্বটা দ্বিতীয় যে ভার্বটা আছে, দ্বিতীয় পজিশনে যে ভার্বটা আছে ওইটার কি করি নাই, আমরা চেঞ্জ করি নাই। আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা শুধুমাত্র কোন ভার্বে চেঞ্জ করব? প্রথম ভার্বকে চেঞ্জ করব। এখন কথা হইতেছে প্রথম ভার্বকে কিভাবে চেঞ্জ করব? পরের ভার্বগুলো নিয়ে আমরা কাজ করব না, শুধুমাত্র প্রথম ভার্ব নিয়ে কাজ করব। অটোমেটিক টেন্সে চেঞ্জ হয়ে যাবে। তোমরা আলাদা করে টেন্সের স্ট্রাকচার জানবা, তারপর টেন্সে একটা টেন্সকে আরেকটা টেন্সে কনভার্ট করবা, ওইরকম কষ্ট করার দরকার নেই।
আমরা শুধুমাত্র ওই যে প্রথম ভার্বকে চেঞ্জ করার মাধ্যমে আমরা কি করতে পারি, টেন্সের চেঞ্জ করতে পারি। তাহলে প্রথম ভার্বটা কীভাবে চেঞ্জ করবো এটা দেখি আমরা। যদি V1 থাকে তাহলে V2 তে কনভার্ট করব, যদি V2 থাকে তাহলে হেড প্লাস V3 তে কনভার্ট করব, আর যদি হেড প্লাস V3 থাকে তবে ওইটার কোনো চেঞ্জ করতে পারবো না। তার মানে কি হেড প্লাস V3 থাকলে ওইটারে হেড প্লাস V3 তেই রেখে দিব, মানে কোনো চেঞ্জ করা যাবে না। মনে করো প্লে আছে, তাহলে কি করব, প্লেটে কনভার্ট করবো, কারণ V2 তে কনভার্ট করতে হবে। এখন মনে করো প্লেট দেয়া আছে, প্লেট কি একটা V2, তাহলে কি করব, হেড প্লাস V3, তার মানে হেড প্লাস প্লেট, মানে হেড প্লেট হবে আমাদের সঠিক আনসার। ওই রকম আমি এক্সাম্পল দিব, সমস্যা নেই। আর যদি হেড প্লাস V3 থাকে তাহলে হেড প্লাস V3 থাকবো, ওইটা কোনো চেঞ্জ করা যাবে না, মানে যেটা থাকবে ওইটাই, হেড প্লাস V3 থাকলে হেড প্লাস V3 থাকবে, ওইটার মধ্যে কোনো আর চেঞ্জ নিয়ে আসা যাবে না। আমি আবার বলি, V1 থাকলে V2 থাকলে হেড প্লাস V3, আর যদি হেড প্লাস V3 থাকে তাহলে ওইটা হেড প্লাস V3 থাকবে, ওইটা চেঞ্জ করা যাবে না, যাই আছে তাই থাকবে। এইটা যদি শিখো, এই তিনটা যদি ব্যাপার স্যাপার মনে রাখতে পারো তাহলে পুরো টেন্সের চেঞ্জ তোমরা শিখে ফেলছো। আর টেন্সের চেঞ্জ নিয়ে কোনো টেনশন করতে হবে না, অটোমেটিক টেন্সের চেঞ্জ হয়ে যাবে। তুমি স্ট্রাকচার জানবা তারপর চেঞ্জ করবার দরকার নেই। এইটা মনে রাখলে, এই তিনটা বিষয় মনে রাখলে তুমি অটোমেটিক টেন্সের সব চেঞ্জ হয়ে গেছে তোমার। তো আশা করি বুঝতে পারছো। আমি এক্সাম্পল দিই তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন মনে রাখবা এটা খুবই ইজি। আমরা কি মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, যেমন ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, এগুলোকে কি বলি, মডাল অক্সিলারি ভার্ব বলি। এগুলোর ব্যাপারে আমরা কি বলি দেখো তো, ক্যান, কুড এইভাবে বলি না, মে, মাইট ওইভাবে বলি, মাইট, মে ওইরকম সাধারণত বলি না, ক্যান, কুড বলি, কুড, ক্যান ওইরকম বলি না। তার মানে ক্যান, কুড ওইরকম বলি। তার মানে মনে রাখবা, ক্যান থাকলে কুড হয়, ক্যান থাকলে কি হয়, কুড হয়, মে থাকলে কি হয়, মাইট হয়, তারপরে শেল থাকলে কি হয়, শুড হয় না, শেল থাকলেও উড হয়। এটা একটু ব্যতিক্রম, মনে হয় যেন শেল থাকলে শুড হবে, কিন্তু শেল থাকলে উড হয়, উইল থাকলে উড হয়। আমি আবার বলি, ক্যান থাকলে কুড দিবা, মে থাকলে মাইট দিবা, উইল থাকলে উড দিবা, শেল থাকলে শুড দিবা না, শেল থাকলে উড দিবা, এটা খেয়াল রাখবা। মাস্ট থাকলে মাস্টও রাখা যায় কিংবা হেড টু বসানো যায়। এখন দেখো ব্যাপারটা হইতেছে, ক্যান থাকলে কুড করবা, কিন্তু কুড থাকলে কি করবা, কুড থাকলে একটা চেঞ্জ করতে হবে না, কুড থাকলে কুডই রেখে দিবা, মাইট থাকলে মাইটি থাকবে, ওইটা কোনো চেঞ্জ করা যাবে না, উড থাকলে উডই রাখবা, ওইটা কোনো চেঞ্জ করা যাবে না। আমি আবার বলি দেখো, এইটা পুরা টেন্স রিলেটেড যত কিছু আছে সব কিছু চলে আসছে, অনেক কিছু এখানে চলে আসছে। এই তিনটার মধ্যে পুরা টেন্সের চেঞ্জ শেষ, আর এগুলোর মাধ্যমে মডালের ব্যাপার সেবা শেষ। তাইলে মনে রাখবা, ক্যান থাকলে কুড হয়, কুড থাকলে কোনো চেঞ্জ করা যাবে না, মানে কুড থাকলে কুডই রেখে দিবা, মে থাকলে মাইট হয়, কিন্তু মাইট থাকলে কোনো চেঞ্জ করা যাবে না, মাইট থাকলে মাইটই রেখে দিবা। এইভাবে উইল থাকলে উড হয়, কিন্তু উড থাকলে আর কোনো চেঞ্জ করা যাবে না, তার মানে উড থাকলে উডই থাকবে। এই ব্যাপারটার এখানে এতক্ষণে বুঝাইলাম। আমি এক্সাম্পলে যাই, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে তোমাদের সামনে। আচ্ছা, এখন দেখো, এই যে V1 থাকলে V2 হবে, V2 থাকলে হেড প্লাস V3 হবে, হেড প্লাস V3 থাকলে হেড প্লাস V3 থাকবে। এই ব্যাপারটা কি একটু ক্লিয়ার করার দরকার। দেখো এখানে এই যে হি সেড আই রাইট এ লেটার, মানে কি, এই যে রাইট প্রথমে ভার্ব কোনটা আছে, আই রাইট এ লেটার, এখানে তো ভার্ব একটাই আছে, তার মানে এটাই প্রথম ভার্ব। সো পরে তো আর ভার্ব নাই, তো প্রথম ভার্ব আর সেকেন্ড ভার্ব নিয়ে চিন্তা করার দরকার নেই, এটাই প্রথম ভার্ব, তার মানে এটা হচ্ছে প্রথম ভার্ব। এখন বলতো রাইট ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট, পাস্ট নাকি পাস্ট পার্টিসিপল? রাইট কিন্তু একটা ভার্বের V1, রাইট, রোট, রিটেন, তার মানে এটা হচ্ছে কি ভার্বের V1। আমরা কি শিখছিলাম আগের স্লাইডটা ভালো করে দেখে আসো। V1 থাকলে আমরা কিসে কনভার্ট করবো, V2 তে। এখন দেখো, এটা যেহেতু V1 আছে তার মানে V2 তে কনভার্ট করবো, তার মানে রাইটের V2 কি, রোট, তাহলে এখানে রোট রেখে ফেলবো। এখন দেখো তোমরা কি শিখছো, ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে, সরি টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট ইনডিফিনিট কনভার্ট করবো, এটা হয়ে গেছে। মানে এই যে টেন্সের কথা না বলে ভার্বের চেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা টেন্সের চেঞ্জ করে ফেলছি। তার মানে V1 ছিল V2 তে কনভার্ট করে ফেলছি, রাইট ছিল রোটে কনভার্ট করে ফেলছি, এটা টেন্সের চেঞ্জ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। এখন ব্যাপারটা হইতেছে, আমরা কোন ভার্বে চেঞ্জ করি, আমি আগেও বলছিলাম যে ভার্ব আমরা শুধুমাত্র প্রথম ভার্বকে চেঞ্জ করবো। এখন বলো এম রিডিং, এখানে ভার্ব আছে কয়টা, এম একটা ভার্ব, রিডিং আরেকটা ভার্ব, তাহলে প্রথমে কে আছে, এম আছে, তার মানে শুধুমাত্র এম কে চেঞ্জ করব, রিডিং কে চেঞ্জ করব না। তাইলে এম কোন ভার্ব, V1 না V2 না V3? এম হচ্ছে একটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এম ইজ আর, এগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এবং বিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এটা হচ্ছে কি V1। আমরা কি বলছিলাম, V1 থাকলে কি হয়, V2 তে কনভার্ট হয়, তাহলে এম আছে সেই জন্য কিসে কনভার্ট করবো, ওয়াজে। এম এর V2 কি, এম হচ্ছে একটা V1, এটার V2 হচ্ছে ওয়াজ বা ওয়ার। এখন হি এর সাথে তো ওয়াজ হয়, ওয়ার হয় না, তার মানে ওয়াজ হবে। এখন রিডিং কি কোনো চেঞ্জ হবে, রিডিং তো পরের ভার্ব কি চেঞ্জ হয় না, শুধুমাত্র প্রথম ভার্বকে চেঞ্জ করতে হয়। আমি আবার বলি দেখো, এম রিডিং, এখানে ভার্ব আছে কয়টা, এম একটা ভার্ব,
আর রিডিং আরেকটা ভার্ব, তাইলে ভার্ব আছে দুইটা। এখন কোন ভার্বকে চেঞ্জ করবো? শুধুমাত্র প্রথম ভার্বকে চেঞ্জ করবো। তাইলে এম হচ্ছে প্রথম ভার্ব, তাইলে এম কে চেঞ্জ করবো। এখন এম কি ভার্বের V1 না V2 না V3? এম হচ্ছে ভার্বের V1। তার মানে যেহেতু V1 আমরা কি শিখছিলাম, V1 থাকলে V2 তে কনভার্ট করবো। তার মানে এম এর V2 কি? এম এর V2 হচ্ছে ওয়াজ বা ওয়ার। তার মানে ওয়াজ নিয়ে আসলাম, কারণ হি এর সাথে ওয়াজ হয়। আর রিডিং কি চেঞ্জ করছি? রিডিং থাকছে, তার মানে রিডিংকে চেঞ্জ করা যাবে না। মানে প্রথম ভার্বকে চেঞ্জ করবো, দ্বিতীয় ভার্বকে আর চেঞ্জ করা লাগবে না। তার মানে কিন্তু টেন্সের চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো এখানে ভার্ব আছে কয়টা? হ্যাভ ডান। ভার্ব আছে দুইটা, হ্যাভ একটা ভার্ব, ডান একটা ভার্ব। কোন ভার্বকে চেঞ্জ করবো? প্রথম ভার্বকে। প্রথমে কি আছে? হ্যাভ আছে প্রথমে, তাইলে হ্যাভকে চেঞ্জ করবো। ডানকে ডান রেখে দিব, ডানকে চেঞ্জ করার দরকার নেই। তার মানে হ্যাভ। এখন বলো তো হ্যাভ কোন ভার্ব? V1 না V2 না V3? হ্যাভ কিন্তু ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম বা V1। তার মানে V1 থাকলে আমরা কিসে কনভার্ট করি? V2 তে। তাহলে হ্যাভের V2 কি? হ্যাভের V2 হচ্ছে হেড, তাইলে হেড হবে সঠিক আনসার। আর কি ডান কি চেঞ্জ হবে? না, হবে না, কারণ পরের ভার্ব চেঞ্জ হয় না, শুধুমাত্র প্রথম ভার্ব চেঞ্জ হয়। তাইলে হেড ডান হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours। এখানে ভার্ব আছে কয়টা? হ্যাভ একটা ভার্ব, বিন একটা ভার্ব, ওয়ার্কিং আরেকটা ভার্ব। ভার্ব আছে তিনটা। কোন ভার্বকে চেঞ্জ করবো? শুধুমাত্র প্রথম ভার্ব। তাহলে প্রথমে কি আছে? হ্যাভ আছে, তাহলে হ্যাভকে চেঞ্জ করবো। বিনকে কি চেঞ্জ করবো? করবো না, আমরা পরের ভার্বকে চেঞ্জ করি না। ওয়ার্কিং কিন্তু একটা ভার্ব, ওয়ার্কিংকে চেঞ্জ করবো? করবো না। তার মানে হ্যাভকে চেঞ্জ করবো। এখন বলো তো হ্যাভ ভার্বের কোন ফর্ম? V1 না V2 না V3? হ্যাভ হচ্ছে ভার্বের V1। আমরা কি বলছিলাম? V1 থাকলে V2 তে কনভার্ট করি। তাহলে হ্যাভের V2 কি? হ্যাভের V2 হচ্ছে হেড, তাইলে হেড হবে আমাদের সঠিক আনসার। বিনই থাকবে, ওইটা চেঞ্জ করা যাবে না। তারপরে ওয়ার্কিং আছে, ওয়ার্কিংই থাকবে, ওইটা চেঞ্জ করা যাবে না। তার মানে আমরা শুধুমাত্র কোন ভার্বকে চেঞ্জ করছি? এই হ্যাভ যে প্রথমে যে ভার্বটা আছে, দেখো এটা প্রথমে, এটা সেকেন্ডে, এটা থার্ড পজিশনে আছে। তাহলে প্রথমে যেটা আছে ওইটা চেঞ্জ করছি, হ্যাভ থেকে হেডে কনভার্ট করছি। বিনই আছে, ওয়ার্কিংই আছে। তার মানে আমরা প্রথম ভার্বকে চেঞ্জ করি, পরের ভার্বকে কি করি না? চেঞ্জ করি না। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা টেন্সের চেঞ্জ করে ফেলতেছি। টেন্সের চেঞ্জ আলাদা করে শিখতে হইতেছে না আমাদের। এ দেখো এখন এই যে রোড কোন ভার্ব? একটা V2। রোড কি একটা ভার্বের V2, ভার্বের পাস্ট ফর্ম। তাইলে আমরা কি বলছিলাম? V2 থাকলে কিসে কনভার্ট হয়? V2 থাকলে হেড প্লাস V3 তে কনভার্ট হয়। স্লাইডটা দেখে আসো, তাইলে আরো ক্লিয়ার হবে তোমাদের সামনে। এই দেখো V2 থাকলে কিসে কনভার্ট হয়? হেড প্লাস V3 তে কনভার্ট হয়। তার মানে যেই ভার্বটা V2 তে ফর্মে আছে ওইটা কিসে কনভার্ট করব? হেড প্লাস V3 তে কনভার্ট করব। তাইলে এই দেখো এটা কি? রোড একটা V2, তাইলে এটার কিসে কনভার্ট করব? হেড প্লাস V3। তাইলে হেড বসাও, হেড বসাইলাম। এখন V3 কিসের V3? ওই যে ভার্বটা দেয়া আছে ওইটার V3। তাইলে রোডের V3 কি? রিটেন। তাইলে এখানে হেড রিটেন হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন কথা হইতেছে, তার মানে V2 থাকলে হেড প্লাস V3, তাইলে হেড প্লাস V3 কনভার্ট করে ফেলছি, আর তো কিছু না। তারপর এখানে আই ওয়াজ রিডিং, এখানে ভার্ব আছে কয়টা? ওয়াজ একটা ভার্ব, রিডিং আরেকটা ভার্ব। তাইলে প্রথমে কি আছে? ওয়াজ আছে, তার মানে ওয়াজকে চেঞ্জ করবো, রিডিংকে চেঞ্জ করবো না। এখন ওয়াজ হচ্ছে ভার্বের কোন ফর্ম? V2। ওয়াজ ওয়ার হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বা V2 বলতে পারি। তার মানে এটা আছে কি? V2। তাহলে V2 থাকলে কিসে কনভার্ট হয়? হেড প্লাস V3। তাইলে ওয়াজের হেড প্লাস V3 কনভার্ট করবো, তাইলে হেড লিখি। এখন V3 কোনটা লিখবো? V2 থাকলে হেড প্লাস V3, তাহলে হেড লিখলাম। এখন V3 লিখতে হবে। কিসের V3? ওই যে ভার্বটা আছে। তাহলে ওয়াজের V3 কি? বিন। এটা মনে রাখবা, ওয়াজের V3 হচ্ছে বিন, তাহলে বিন। এখন রিডিং কি চেঞ্জ হবে? রিডিং তো পরে আসছে, পরের ভার্ব চেঞ্জ হয় না, প্রথম ভার্ব চেঞ্জ হয়। তাহলে রিডিংই থাকবে। আশা করি বুঝাইতে পারছি। ওটা প্রথমে ছিল ওয়াজকে চেঞ্জ করছি। রিডিংকে চেঞ্জ করা যায় নাই, কারণ পরে আছে। তার মানে V2 ছিল, এই জন্য হেড প্লাস V3 তে কনভার্ট করছি। ওয়াজের V3 হচ্ছে বিন, এই জন্য বিন নিয়ে আসছি, হেড প্লাস V3। তাহলে কিসের V3? ওই যে ভার্বটা ছিল। কোন ভার্বটা ছিল? ওয়াজ ছিল। ওয়াজের V3 কি? বিন, এই জন্য বিন নিয়ে আসছি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো কিভাবে হেড ডান, এখানে ভার্ব আছে কয়টা? দুইটা। হেড একটা ভার্ব, ডান একটা ভার্ব। প্রথমে কি আছে? হেড আছে, তার মানে হেডকে চেঞ্জ করবো, ডানকে চেঞ্জ করবো না। তাইলে না সরি, এখানে ব্যাপারটা হইতেছে, আমি কি বলছিলাম? হ্যাভ প্লাস V3। টেন্সের চেঞ্জটা একটু দেখে আসো তোমরা। হ্যাঁ এখানে কি বলছিলাম দেখো, হেড প্লাস V3 থাকলে হেড প্লাস V3 থাকবে, তার মানে কোনো চেঞ্জ হবে না, কিন্তু একটু খেয়াল রাখবা। আমি ভুলবশত বলে ফেলছি। এখানে কি আছে? হেড প্লাস V3 আছে কিনা? হেডের সাথে তো V3 আছে না? ডান একটা কিন্তু V3, ডিড ডান, তার মানে হেড প্লাস V3 আছে। তাহলে আমরা কি শিখছি? হেড প্লাস V3 থাকলে হেড প্লাস V3 থাকবে, ওইটা কোনো চেঞ্জ হবে না। তার মানে হেড ডান হবে আমাদের সঠিক আনসার। মানে যেটা আছে ওইটাই থাকবে। হেড প্লাস V3 আছে, হেড প্লাস V3 রেখে দিছি, কারণ ওইটা কোনো চেঞ্জ হয় না, আমি আগে বলে আসছি। তার মানে টোটাল চেঞ্জ শেষ তোমাদের। এত সহজে আমি আশা করি তোমরা
একদম ক্লিয়ার এবং সহজ লাগবে তোমাদের জন্য, মনে রাখাটা ইজি হবে তোমাদের জন্য। তাহলে পুরো টেন্সের চেঞ্জ কিন্তু আমাদের শেষ। এখন আসি আমরা মডাল ভার্ব যেগুলো আছে ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, এগুলোর চেঞ্জ করবো আমরা এখন। তার মানে আমরা কি বলছিলাম, ক্যান থাকলে কুড, এটা কি মনে রাখা খুব কঠিন কিছু না? তাহলে ক্যান থাকলে কুড, এখানে কুড লিখে ফেললাম। তারপর মে থাকলে মাইট, এখানে মাইট হবে, MIGHT, মাইট। এগুলো তো আমরা একটু আগে পড়ে আসছি, এগুলো একদম ইজি। তারপর কি হবে, উইল থাকলে উড হয়, উইল থাকলে কি হয়, উড হয়, এখানে উইল আছে এই জন্য উড লিখবো। এই তো টেন্স, মানে টেন্সের চেঞ্জ হয়ে গেছে, মডাল ভার্বের চেঞ্জগুলো হয়ে যাচ্ছে। এখন শেল থাকলে কি হবে, শুড হবে না, শেল থাকলে কিন্তু উড হবে, আমি একটু আগে বলে আসছিলাম। মনে হয় শুড হবে কিন্তু এখানে কিন্তু উড দিতে হবে, মানে আবার তাহলে তো হয়ে যাইতেছে। তার মানে মাইট থাকলে আমি কি বলছিলাম, ক্যান থাকলে কুড হয়, কুড থাকলে চেঞ্জ হয় না, মে থাকলে মাইট হয়, মাইট থাকলে চেঞ্জ হয় না, তার মানে মাইট থাকলে মাইটই থাকবে, এটাই বলছিলাম। তার মানে মাইট আছে এখানে, দেখো এখানে মাইট আছে, সেই জন্য মাইটই রেখে দিব, MIGHT, মাইট। তারপর এখানে দেখো কুড আছে, ক্যান থাকলে কুড হয় কিন্তু কুড থাকলে কুডই থাকবে, কুডে চেঞ্জ হয় না, তার মানে কুড আছে যেহেতু এখানে কুডই থাকবে। আশা করি বুঝতে পারছো কত ইজিলি এই বিষয়টা সলভ করতেছি। তার মানে কিন্তু শেষ, তোমাদের টেন্সের চেঞ্জ এত সহজে শেষ। এখন আমরা আসলাম পার্সনের চেঞ্জ। পার্সনের চেঞ্জ, আচ্ছা এখন পার্সন আছে 3 ধরনের। পার্সন হচ্ছে কি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিন ধরনের পার্সন আছে। তার মানে ফার্স্ট পার্সন কি, আমি, আমরা, আই, উই হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি, ইউ, আর বাকি সব হচ্ছে থার্ড পার্সন, তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি সব হচ্ছে থার্ড পার্সন। এখন এই পার্সনের চেঞ্জটা কীভাবে সহজ করতে পারি, এটা মনে রাখবা, সনের মাধ্যমে মনে রাখবা, সন বা সান, উচ্চারণটা আসলে সান বলে ইংলিশটা, তো সন আমরা আপাতত সন বলি। তাইলে এই সনের মাধ্যমে টেন্সের চেঞ্জটা মনে রাখতে পারো। তাইলে ফার্স্টে আছে কে, এস তে সাবজেক্ট, সেকেন্ডে আছে কে, ও তে অবজেক্ট, তারপরে থার্ডে আছে কে, এন তে নো চেঞ্জ। তার মানে ফার্স্টে আছে কি, এস তে সাবজেক্ট, সেকেন্ডে আছে কি, ও তে অবজেক্ট, থার্ডে আছে কে, এন তে নো চেঞ্জ। তার মানে হচ্ছে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পার্সন নো চেঞ্জ, থার্ড পার্সনের কোনো চেঞ্জ হয় না। আমি আবার বলি, দেখো ভালো করে দেখো, ফার্স্টে আছে কি, এস তে সাবজেক্ট, সেকেন্ডে আছে কি, ও তে অবজেক্ট, থার্ডে আছে কি, এন তে নো চেঞ্জ। তার মানে ফার্স্ট পার্সন এস তে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সেকেন্ড পার্সন ও তে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, আর থার্ড পার্সনের এন তে নো চেঞ্জ। তার মানে থার্ড পার্সন কি হয় না, চেঞ্জ হয় না। তার মানে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সনে কোনো চেঞ্জ হয় না, এটাই বলছি সনের মাধ্যমে। আশা করি বুঝতে পারছো। তাইলে আরও যাই, তাইলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এখানে এক্সাম্পলে যাই, দেখো আই কোন পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে এই যে ভার্বের আগে সাবজেক্ট থাকে, তার মানে এই হি হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তার মানে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে বলতে সাবজেক্টে কে আছে, হি আছে, তাহলে হি অনুযায়ী চেঞ্জ হবে, হি অনুযায়ী হি চলে আসবে, কারণ এখানে সাবজেক্টের জায়গা, আর হি তো সাবজেক্টিভ ফর্ম, সেই জন্য এখানে হি বসাইতে কোনো অসুবিধা নাই। এখন দেখো, মানে আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। সাবজেক্ট কোনটা, এইখানে যেটা থাকবে ওইটা সাবজেক্ট, মানে শুরুতে ভার্বের পূর্বে যেটা থাকে ওইটা সাবজেক্ট, তার মানে হি হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে হি অনুযায়ী হি নিয়ে আসবো। এখানে হি বসাইতে অসুবিধা নেই, সেই জন্য হি বসাই ফেলছি। আচ্ছা এখন দেখো সেকেন্ড পার্সন, ইউতে কি, ইউ হচ্ছে একটা সেকেন্ড পার্সন, তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, তাইলে সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়, অবজেক্ট। এখন অবজেক্ট কি জিনিস, ভার্বের আগে থাকে সাবজেক্ট এবং ভার্বের পরে থাকে অবজেক্ট, তাইলে এই যে মিটা হচ্ছে কি, অবজেক্ট, তাহলে মি অনুযায়ী চেঞ্জ হবে। এখন দেখো তো, তার মানে মি যেহেতু আছে, তার মানে কি মি নিয়ে আসবো, মি ওয়াজ রং, এটা কি হয়েছে না, হয় নাই, তার মানে এখানে মি বসানো যাবে না, মি অনুযায়ী আসবে এটা সত্যি, কিন্তু কোন ফর্ম বসাবো এটা তো এই সেন্টেন্স দেখলেই বোঝা যাবে। বা এখানে ইউ কোন ফর্মে আছে, ইউ আর রং, ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম, ইউ হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম, তার মানে এখানে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। আশা করি বুঝতে পারছো, কারণ আই, মি, মাই, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এবং মাই হচ্ছে পসেসিভ ফর্ম। এখানে কোন ফর্মটা বসবে, এখানে ওয়াজ একটা ভার্ব, ভার্বের পূর্বে কে বসে, সাবজেক্ট বসে, আর সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম বসাবো, তাহলে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মি তো আর বসাইতে পারবো না, তাহলে কি বসাবো, আই বসাইবো। তার মানে এখন দেখো হি কোন পার্সন, এটা শেষ। এখন হি কোন পার্সন, হি হচ্ছে কিন্তু থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন কি চেঞ্জ হয় কি হয় না, থার্ড পার্সন কিন্তু চেঞ্জ হয় না, তাহলে হি আছে, হি থাকবে। আশা করি বুঝতে পারছো। তাহলে পার্সনের চেঞ্জ মোটামুটি আমাদের শেষের দিকে। এখন মনে রাখবা, যদি উই দ্বারা মানব জাতি বোঝায় তখন আবার উইটা চেঞ্জ হয় না। তার মানে হি সেড, নর্মালি চিন্তা করলে মনে হয় যেন যেহেতু উই কোন পার্সন, ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়, সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কি আছে, ভার্বের আগে সাবজেক্ট থাকে, তার মানে হি হচ্ছে সাবজেক্ট, তার মানে হি অনুযায়ী চেঞ্জ করে, তো এখানে হি চলে আসার কথা। তাহলে এখানে কেন উই ছিল, উই থাকলো, কারণ ব্যাপারটা হচ্ছে উই আর অল সিনার্স, মানে কি আমরা সবাই পাপী গুনাহগার ওই রকম। তার মানে যেহেতু মানবজাতি বুঝাইতেছে সেই জন্য উই থাকবে, উই চেঞ্জ হবে না। একইভাবে আরেকটা ব্যাপার আছে, যদি উই দ্বারা যে বলছে
এবং যারে বলছে দুইজনে ইন্ডিকেট করে উই কুড ডু ইট, মানে কি এই সে বলতেছে তারে হি সেড টু মি, মানে কি সে আমারে বলছিল উই কুড ডু ইট, মানে আমরা দুইজনেই পারবো ওই রকম বুঝাইতেছে। মানে যে বলতেছে ওর উই এর ভিতরে ও আছে, আবার যারে বলতেছে সেও আছে, ওটা দুইজনে ইন্ডিকেট করতেছে বক্তা এবং শ্রোতা, সেই জন্য এই উইটাও আবার চেঞ্জ হয় না, তো এটা উই থাকবে। এটা একটু সাধারণত এটা নিয়ে কম প্রশ্ন আসে, তো এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই। এখন কথা হইতেছে এখানে কি আছে, হি কোন পারসন, থার্ড পারসন, হিজ কোন পারসন, এই হি থেকে হিজ আসছে, তার মানে এটাও থার্ড পারসন, তাহলে এই দুইটা কি চেঞ্জ হবে, হবে না। তার মানে এখন দেখতে হবে হি থাকবে, হিজ থাকবে, কারণ কি ওইটা থার্ড পারসন। এখন দেখো তাইলে এই দুইটা সেম আছে কোনটায়, এই হি আছে হিজ আছে, এই হি আছে এই হিজ আছে, তার মানে হয় বি অথবা ডি হবে, কারণ কি থার্ড পারসন চেঞ্জ হয় না, ইউ হবে না, হি থেকে ইউ হবে না, কারণ থার্ড পারসন কি হয় না, চেঞ্জ হয় না। এই দেখো এখানে ইউ চলে আসছে, তার মানে এটা হবে না। তার মানে হয় বি হবে নয়তো সি, সরি হয়তো ডি, বি অথবা ডি হবে, যে কোনো একটা হবে, কারণ দুইটাতে হি এবং হিজ আছে। এখন কোনটা হবে, দেখো হ্যাজ ডান আছে, হ্যাজ ডান, তার মানে আমরা কি বলছিলাম প্রথম ভার্বকে চেঞ্জ করবো, তাইলে হ্যাজ ডান, এখানে প্রথম ভার্ব কোনটা, হ্যাজ কোন ভার্ব, ভি ওয়ান না ভি টু না ভি3, হ্যাজ কিন্তু একটা ভার্বের ভি ওয়ান, তাহলে ভি ওয়ান থাকলে আমরা কিসে কনভার্ট করি, ভি টুতে, তাইলে হ্যাজের ভি টু কি হেড, তাইলে হেড ডান হবে সঠিক আনসার, কারণ কি পরের ভার্ব চেঞ্জ হয় না, ডানই থাকবে, তাইলে হেড ডান হবে সঠিক আনসার। এখন দেখো তো বি এবং ডি এর মধ্যে কোনটাতে হেড ডান আছে, এটাতে হেড ডান আছে, এটা কি হেড ডান আছে, না এটা হেড ডান নাই, তার মানে এটা হবে না, তার মানে কোনটা হবে, হেড ডান হবে আমাদের সঠিক আনসার, তার মানে এটাই হবে আমাদের, অর্থাৎ বি নাম্বার হবে আমাদের সঠিক আনসার। তাহলে কিভাবে ধরলাম, কারণ হি এবং হিজ চেঞ্জ হয় না, কারণ কি ওইটা থার্ড পারসন, আর যেহেতু হেজ ডান আছে তার মানে ভি ওয়ান থাকলে ভি টু, তার মানে হেজের ভি টু হচ্ছে হেড, তাহলে হেড ডান হবে আমাদের সঠিক আনসার, তার মানে বি হবে আমাদের সঠিক আনসার। তার মানে আমরা দুইটা চেঞ্জ শিখে ফেলছি, এখন 3 নাম্বার চেঞ্জ যেটা ওইটা শিখবো। কিসের চেঞ্জ, সেন্টেন্সের চেঞ্জ, কিসের চেঞ্জ, সেন্টেন্সের চেঞ্জ। এটা কিন্তু সাধারণত বইয়ে ওইরকম সেন্টেন্সের চেঞ্জ নামে কোনো কিছু থাকে না, বাট এটা আমি সুবিধার্থে আমি নিজে বের করছি। সেন্টেন্সের চেঞ্জ বলতে কি, এই যে আমরা ডিরেক্ট সেন্টেন্স বিভিন্ন টাইপের হইতে পারে, অ্যাসার্টিভ হইতে পারে, ইন্টারোগেটিভ হইতে পারে, ইম্পারেটিভ হইতে পারে, অপটেটিভ হইতে পারে, এক্সক্লেমেটরি হইতে পারে, অর্থাৎ 5 টাইপের সেন্টেন্সের যে কোনো টাইপ হইতে পারে ডিরেক্ট সেন্টেন্স, মানে ডিরেক্ট স্পিচ যেটা ওইটা দেয়া থাকবে, যেটা ওইটা মানে ইনভার্টেড কমা সহ যেটা ওইটার বলা হয় ডিরেক্ট, ওইটা অ্যাসার্টিভ হইতে পারে, ইন্টারোগেটিভ হইতে পারে, ইম্পারেটিভ হইতে পারে, অপটেটিভ হইতে পারে, এক্সক্লেমেটরি হইতে পারে, অর্থাৎ 5টা টাইপের সব টাইপেরই হইতে পারে। কিন্তু আমি যখন ইনডিরেক্টে যাব তখন আর কোনো টাইপই কাজ করবে না, শুধুমাত্র অ্যাসার্টিভ ছাড়া, অর্থাৎ যেই টাইপ থাকুক না কেন আমরা কিসে কনভার্ট করে নিতে হবে, অ্যাসার্টিভে কনভার্ট করে নিতে হবে। তার মানে ইনডিরেক্ট মানেই কি অ্যাসার্টিভ, এটা মনে রাখবা, ইনডিরেক্ট মানেই অ্যাসার্টিভ। এখানে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি কোনো টাইপই রাখা যাবে না, তার মানে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। ইনডিরেক্ট মানেই কি অ্যাসার্টিভ, তার মানে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে, তার মানে অ্যাসার্টিভের স্ট্রাকচারটা আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। এখন অ্যাসার্টিভের স্ট্রাকচার কি আমরা নর্মালি জানি, নর্মাল যে সেন্টেন্সগুলো বর্ণনামূলক সেন্টেন্সগুলো কি হয়, অ্যাসার্টিভ হয়, যেমন আই গো, আই এম এ স্টুডেন্ট, এই টাইপের সেন্টেন্সগুলো কি হয়, মানে অ্যাসার্টিভ হয়, মানে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব ওই রকম থাকে, তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব ওই রকম হচ্ছে অ্যাসার্টিভ। এখন মনে করো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি করি, ভার্বটা সামনে রাখি। এখন তুমি যেহেতু অ্যাসার্টিভে আসবা, তার মানে ভার্বে কি আগে রাখতে পারবা, সামনে রাখতে পারবা না, কারণ কি অ্যাসার্টিভের স্ট্রাকচার কি, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তার মানে সব সময় ওই স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। কিসের স্ট্রাকচার, অ্যাসার্টিভের স্ট্রাকচার নিয়ে আসতেই হবে, অন্য কোনো স্ট্রাকচার রাখা যাবে না। আমরা ইনডিরেক্টে কি করি, অ্যাসার্টিভে কনভার্ট করি, তার মানে অন্য টাইপের সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সব টাইপের সেন্টেন্স থেকে কীভাবে অ্যাসার্টিভে কনভার্ট করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা একটু আগের বিষয়গুলা আগে পরে আসছিলাম, যে বিষয়গুলা মানে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করবো, এই যে চেঞ্জিং সেন্টেন্সে এই ব্যাপারগুলো আমরা একটু রিভাইজ দিয়ে দিই। হি প্লেজ ফুটবল, এটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাইলে এটা ইন্টারোগেটিভ করতে গেলে কী করতে হবে, প্রথম কথা হইতেছে আমরা অক্সিলিয়ারি ভার্ব যেটা আছে ওইটা সামনে নিয়ে আসবো। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে এই সেন্টেন্সে, অক্সিলিয়ারি ভার্ব কিন্তু নাই, যেহেতু নাই তার মানে ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে, আশা করি বুঝতে পারছো। তার মানে এখানে কি করব, ডাজরে নিয়ে আসবো, কেন, কারণ এই প্লেজ যে ভার্বটা আছে ওইটার শেষে কি আছে, এস আছে, কারণ ডাজের শেষে কি আছে, এস আছে, তাহলে এস যুক্ত থাকলে এস যুক্তটা নিয়ে আসবো, তার মানে প্লেজ যেহেতু আছে তার মানে ডাজ নিয়ে আসলাম, তাহলে ডাজ হি প্লে ফুটবল, তার মানে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কি করি, অক্সিলিয়ারি ভার্বকে সামনে নিয়ে আসি। এখন আমরা কি ইনডিরেক্টে ইন্টারোগেটিভে নিব নাকি অ্যাসার্টিভে নিব, অ্যাসার্টিভে নিব, ইন্টারোগেটিভ দেওয়া থাকবে অ্যাসার্টিভে নিব, তার মানে উল্টাটা হবে কিন্তু, আশা করি বুঝতে পারছো। এক্সাম্পলে গেলে আরও ক্লিয়ার হবে। যেমন দেওয়া থাকবে কি, ডাজ হি প্লে ফুটবল, আমাদেরকে নিতে হবে কিসে, হি প্লেজ ফুটবল, এভাবে নিতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ দেওয়া থাকবে আমাদেরকে অ্যাসার্টিভে নিতে হবে, কারণ আমরা একটু আগে শিখে আসছি ইনডিরেক্ট মানেই অ্যাসার্টিভ, তার মানে অ্যাসার্টিভে যাইতে হবে, ওই রকমই দেওয়া থাকবে, ইন্টারোগেটিভ দেওয়া থাকবে, আমি কি করব, অ্যাসার্টিভে যাব। তাহলে দেখো ডাজ হি প্লে ফুটবল, একটু খেয়াল করো এখানে একটু কনফিউশন আছে, একটু জটিল ব্যাপার স্যাপার আছে। ডাজ হি প্লে ফুটবল
এই যে ডাজ আছে এটারে কি এই অ্যাসার্টিভে নিয়ে আসছি, কোনো অস্তিত্ব নিয়ে আসছি, এখানে ডাজ এর শব্দটা আছে নাই, তাই ডাজ ছিল ডাজে উঠাই দিছি। কেন উঠাই দিছি এখান থেকে একটু চিন্তা করতে পারবা, কারণ অ্যাসার্টিভে থেকে আমরা যখন ইন্টারোগেটিভ গেছি ডাজটা এক্সট্রা করে নিয়ে আসছি, তাইলে যখন এসআরটি উল্টাভাবে চিন্তা করো, ইন্টারোগেটিভ থেকে এসআরটিভে যাইতেছি, তাইলে কি ডাজ কি নিয়ে আসবো? না, ওইটা তো এসআরটিভে কোনো অস্তিত্ব ছিল না, তাইলে কেন ডাজ নিয়ে আসবো? তার মানে দেখবা ডাজ দ্বারা যখন প্রশ্ন করছে তখন তুমি ডাজরা প্রথমবার হিসাবে কাউন্ট কইরা V1 থেকে V2 থাকলে হেড প্লাস V3 চিন্তা করবা, ওইভাবে হবে না। ডাজ ডু ডাজ ডিড এগুলা থাকলে ওগুলা উঠাই দিবা, কারণ কি এসআরটিভে এগুলো কোনো অস্তিত্ব নাই তো। তুমি ডু ডাজ ডিড যদি এখানে নিয়ে আসো, তার মানে ব্যাপারটা হইতেছে ডু ডাজ ডিড ছিল না সেই জন্য নিয়ে আসছো, অক্সিলারি ভার্ব ছিল না সেই জন্য নিয়ে আসছো। তার মানে যখন এসআরটিভে যাবা তখন ডু ডাজ ডিড দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকে, তাহলে ডু ডাজ ডিড যে কী করবা উঠাই দিবা, ওইটারে নিয়ে ঝামেলা করবা না। আশা করি বুঝতে পারছো, না বুঝলে সমস্যা নেই, আমি এক্সাম্পলে যাই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো ইউ আর স্টুডেন্ট, এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ। তাইলে আমরা যদি ইন্টারোগেটিভ যাইতে চাই তাহলে কি করবো, এই যে আর যেটা আছে অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটার সামনে নিয়ে আসবো, তাহলে আর ইউ স্টুডেন্ট এটা কি প্রশ্ন হয়ে গেছে, তার মানে অক্সিলারি ভার্বের সামনে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যায়। কিন্তু উল্টাভাবে চিন্তা করো, আমরা কিন্তু ইন্টারোগেটিভে যাবো না, আমরা কিসে যাবো? অ্যাসার্টিভে যাবো। তাইলে উল্টাভাবে শিখো কীভাবে, যেমন আর ইউ স্টুডেন্ট এটা যখন অ্যাসার্টিভে কনভার্ট করবা কি করবা, ইউ আর স্টুডেন্ট, তার মানে আর যেটা ভার্ব যেটা সামনে থাকবে ওটার কি করবো পরে নিয়ে যাব, অর্থাৎ সাবজেক্টের পরে নিয়ে যাব। ইন্টারোগেটিভে সাবজেক্টের আগে থাকে ভার্ব এবং অ্যাসার্টিভে সাবজেক্টের পরে থাকে ভার্ব। তাহলে যেহেতু আমরা অ্যাসার্টিভে যাব তাহলে আগে সাবজেক্ট রাখবো তারপরে ভার্ব নিব, অর্থাৎ ভার্ব যেটা আর ছিল আগে ওটার পরে নিয়ে আসবো, ইউ ছিল পরে নিয়ে আসবো আগে, ওই রকম হবে। মানে অ্যাসার্টিভে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এটা মনে রাখবা তাইলে হয়ে যাবে। এই প্রশ্নটা কোনো একটা অ্যাডমিশনে কোথাও আসছিল, কোনো একটা ইউনিভার্সিটি কিংবা চাকরি পরীক্ষাতে আসছিল, তাহলে এটা কীভাবে সলভ করতে পারি? এটা কোন ধরনের সেন্টেন্স? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা কিসে কনভার্ট করবো? ইনডিরেক্ট। ওরা কি বলছে? ইনডিরেক্টে যাইতে হবে, আর ইনডিরেক্ট মানেই কি হয়? অ্যাসার্টিভ হয়। তার মানে অ্যাসার্টিভে যাইতে হবে, আর অ্যাসার্টিভে যাওয়ার জন্য আমরা কি করব? আগে সাবজেক্ট রাখবো তারপরে ভার্ব রাখবো। এখানে কি আছে? আগে ভার্ব তারপরে সাবজেক্ট। আমরা কি করব? আগে সাবজেক্ট তারপরে ভার্ব নিয়ে আসবো, কারণ কি আমরা অ্যাসার্টিভে যাব। এখন কথা হইতেছে তাইলে এখন একটু পার্সোনাল চেঞ্জে আমরা যাই, তাহলে ব্যাপারটা আরও ইজি হবে আমাদের জন্য। তার মানে ইজটারে সামনে না রাখে এখন পরে রাখবো, তারপরে ইয়োর নেইমের পরে রাখবো। এখন ইউ কোন পার্সন? ইউ থেকে তো ইউ আর আসছে, তাহলে ইউ কোন পার্সন? ইউ সেকেন্ড পার্সন, তার মানে এটা সেকেন্ড পার্সন। এখন সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়? অবজেক্ট। তাহলে অবজেক্ট কে আছে? সেইট যে ভার্বটা আছে ওইটার আগে যেটা থাকে ওইটা সাবজেক্ট, পরে যেটা থাকে ওইটা অবজেক্ট, তার মানে মি হচ্ছে অবজেক্ট। তার মানে মি অনুযায়ী ইয়োরটা বসবে, তাহলে মি অনুযায়ী কি হবে? মাই হবে, কারণ ওইটা কোন ফর্ম? এটা হচ্ছে পসেসিভ ফর্ম। যেহেতু এটা পসেসিভ ফর্ম তার মানে এখানে যেটা বসাবো ওইটাও পসেসিভ ফর্ম হতে হবে। তাহলে মি এর পসেসিভ ফর্ম কি? মাই। তাহলে মাই নিয়ে আসতে হবে। আমি আবার বলি, দেখো এখানে ইয়োর আছে, ইয়োর কোন ফর্ম? ইয়োর। তাহলে ইয়োর হচ্ছে পসেসিভ ফর্ম, ইয়োর কোন ফর্ম? পসেসিভ ফর্ম। তার মানে এখানে যেটা বসাবো ওইটা পসেসিভ ফর্মেই বসাইতে হবে। তাহলে মি অনুযায়ী বসাবো ঠিকই আছে, কিন্তু পসেসিভ ফর্মেই বসাইতে হবে, যেহেতু এখানে পসেসিভ ফর্ম ছিল। তাহলে মি এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই, তাহলে এখানে মাই বসাইতে হবে। তার মানে সহজ কথা, এখানে ইয়োর নেম না হয় মাই নেম হবে, কারণ পার্সন চেঞ্জ। আচ্ছা, তার মানে মাই নেম হবে। এখন মাই নেমটা কার আগে হবে? ইজের আগে হবে, ইজের আগে হবে। তাহলে মাই নেমটারে আগে বসাবো। মাই নেম আগে কোথায় আছে? এটা হবে না, কারণ ওয়াজটা আগে আছে। ওয়াজটারে আগে দেওয়া যাবে না, কারণ ওয়াজ আগে দিলে তো প্রশ্নবোধক হয়ে যাবে। ওয়াজটারে সাবজেক্টের পরে নিতে হবে, কারণ আমরা এর সাথে যাবো। তারপরে দেখো এখানে এই দেখো মাই নেম, এই তো মাই নেম আসছে তারপরে ভার্ব আসছে, তাহলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এটাই হবে আমাদের সঠিক আনসার। আমরা কি শিখছি? অ্যাসার্টিভে কনভার্ট করবো, আর অ্যাসার্টিভে আগে হয় সাবজেক্ট তারপরে হয় ভার্ব। তাহলে মাই নেম হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব আছে পরে, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, মানে অ্যাসার্টিভ স্ট্রাকচার। তো আমার এটাই সঠিক আনসার, অন্য কোনোটাও হবে না। আশা করি বুঝতে পারছো। তার মানে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, কারণ আমরা অ্যাসার্টিভে যাব। এখন দেখো এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন, কারণ একটু আগে বলে আসছে, আশা করি তোমরা বুঝতে পারবা এটার আনসার কি হইতে পারে। প্রথম কথা হইতেছে এই যে ডিড আছে, এটার অ্যাসার্টিভ সেন্টেন্সটা চিন্তা করতে হবে। যদি আমরা ইনডিরেক্টে যাইতে চাই তাইলে এইটার অ্যাসার্টিভ চিন্তা করতে হবে। এখন ডিড আছে, তাহলে কি ডিড নিয়ে আসতে পারবো? ডিড নিয়ে আসতে পারবো না। আমি কি বলছিলাম, যখন তুমি একটু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যখন গেছিলাম তখন একটু মনে করো ব্যাপারটা। যেমন হি প্লেজ ফুটবল, এই সেন্টেন্সটা ছিল সম্ভবত, তখন আমরা কি নিয়ে আসছিলাম? ওইটারে প্রশ্ন করার জন্য ডাজ হি প্লে ফুটবল, ওই রকম বলছিলাম। তাহলে ডাজটারে যখন আমরা ইন্টারোগেটিভে যাই এক্সট্রা করে নিয়ে আসি, ওইটা কিন্তু অ্যাসার্টিভে অস্তিত্ব থাকে না। তার মানে এই যে ডিড যেটা আছে ইন্টারোগেটিভে, এটা যখন অ্যাসার্টিভে কনভার্ট হবে ওইটার কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে ডিড এখানে কোনোভাবেই রাখা যাবে না। তাহলে ডিডটাকে কি করবো? উঠাই দিতে হবে। এখন ব্যাপারটা হইতেছে একটু চিন্তা করতে হবে, এই যে ডিড, এই ডিডটা কেন আসলো? একটু অ্যাসার্টিভ ফর্মটা চিন্তা করতে হবে, নয়তো এইটা আনসার করাটা একটু টাফ হয়ে যাবে আমাদের জন্য। আচ্ছা, এখন দেখো ব্যাপারটা হইতেছে আগে সাবজেক্ট তারপরে ভার্ব। এটা অ্যাসার্টিভ স্ট্রাকচারটা চিন্তা করি, এটা ছিল ওই রকম ইউ স্প্রেড, SPREAD স্প্রেড,
দ্য রিউমর, ইউ স্প্রেড দ্য রিউমর, মানে কি গুজব টুজব তুমি ছড়াইছো এরকম কিছু। আচ্ছা, এই যে স্প্রেড, এখানে ডিড কেন আসছে? যদি ভি টু না থাকতো, এই ভার্বটা যদি ভি টু না থাকতো তাহলে তো ডিড আসতো না। যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে তো ডু আসতো। এই যে ভার্বটা এখানে, এখানে স্প্রেড ডু ডিড ডাজ ডিডের পরে অবশ্যই ভি ওয়ান দিতে হবে। প্রথম কথা দিছে স্প্রেডের ভি টু ভি থ্রি দুইটাই সবগুলোই কিন্তু স্প্রেডই থাকবে। এখন কথা হইতেছে ডু ডাজ ডিড, ডিড কেন আসলো? ডিড তখনই আসতে পারবে যখন এখানে ভি টু থাকবে, নয়তো ডিড আসতে পারবে না। তো যদি এটা ভি ওয়ান থাকতো তাহলে তো এখানে ডু আসতো। আশা করি বুঝতে পারছো। এই যে এটা যদি ভি টু না থাকে তাহলে এখানে ডিড নিয়ে আসা সম্ভব না। তার মানে নিঃসন্দেহে এই ভার্বটা কি ভি টু, সেই জন্যই ডিড নিয়ে আসতে পারছি। কারণ আমরা জানি যে ভি ওয়ান থাকলে কি হয়, ডু নিয়ে আসতে হয়, আর ভি টু থাকলে ডিড নিয়ে আসতে হয়। তার মানে এটা ভি টু ছিল বলেই আমরা ডিড নিয়ে আসতে পারছি। তার মানে এটা ভি টু হিসাবে কাউন্ট করবো। ডিডটার কোনো অস্তিত্ব নাই, কারণ ডিডটা আমরা এক্সট্রা করে নিয়ে আসি এবং এইটারে ভি টু হিসাবে কাউন্ট করবো। এখন যদি এটা যদি ভি টু হয় তাহলে আমরা কি শিখছি, ভি টু থাকলে হেড প্লাস ভি থ্রি। তাহলে হেড প্লাস ভি থ্রি কোনটা কোনটা আছে? এই দেখো, এখানে হেড প্লাস ভি থ্রি আছে, এখানে হেড প্লাস ভি থ্রি আছে, এখানে হেড প্লাস ভি থ্রি আছে। এই তিনটার কোনো একটা হবে। এখন কথা হইতেছে মনে রাখবা এটা কি দ্বারা শুরু হয়েছে, ডিড দ্বারা শুরু হয়েছে। এবং মনে রাখবা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা না শুরু হয় তার মানে দুইটা জিনিস হইতে পারে, ইফ অথবা ওয়েদার থাকতে পারে। তাহলে ইফ অথবা ওয়েদার সবগুলোতেই আছে। এটা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হইতো তখন গিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আসতো, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড নাই তার মানে ইফ অথবা ওয়েদার নিয়ে আসতে হবে আমাদেরকে। এখন কিভাবে আলাদা করতে পারি? তাইলে হেড প্লাস ভি থ্রি হবে, হেড প্লাস ভি থ্রি তিনটাতে আছে, তাহলে কীভাবে আলাদা করতে পারি? প্রথম কথা হইতেছে আস্কড। এখন অনেক কিছু বিষয় আছে, আস্কড এর পরে টু হয় না, হি আস্কড টু মি হয় না, হি আস্কড মি হয়। তার মানে এখানে টু আছে সেই জন্য এটা হবে না। সেড টু মি হয় কিন্তু আস্কড টু মি ওইরকম হয় না, আস্কড এর পরে টু দেওয়া যায় না। আস্কড যে ভার্বটা আছে ওটার পরে ডিরেক্টলি অবজেক্ট দিতে হয়। তার মানে আস্কড মি এটা হবে সঠিক আনসার, আস্কড মি এটা হবে আমার সঠিক আনসার। তার মানে এই বি এবং ডি যে কোনো একটা হবে। কোনটা হবে? দুইটার মধ্যে পার্থক্যটা কি খুঁজে বের করি আমরা। দুইটার মধ্যে পার্থক্যটা কি? মাদার আস্কড মি ওয়েদার আই হ্যাড স্প্রেড। আচ্ছা, এখন কথা হচ্ছে এই স্প্রেড নাকি স্প্রেডেড? স্প্রেড ভার্বটার ভি টু ভি থ্রি দুইটাই স্প্রেড, তার মানে আমাদের সঠিক আনসার হবে বি। আশা করি বুঝতে পারছো। স্প্রেডের কোনো শব্দই নেই, তার মানে এটা হবে না আমাদের। তাইলে আমি আশা করি বুঝাইতে পারছি কিভাবে সলভ করছি এটা। কারণ এই দেখো একটু খেয়াল রাখবা, এই ডিডটা কি, ডিড কেন আসছে এখানে? এটা ভি টু ছিল বলেই এখানে ডিড আসছে, তার মানে এটা ভি টু হিসাবে কাউন্ট করবা। এটাই এতক্ষণে এটা তো এটাই বোঝানোর চেষ্টা করছি আমি। আচ্ছা, তারপরে এখানে দেখো হাউ ডিড ইউ ডু ইট, সেম জিনিসটা। এটা যদি ভি টু না থাকতো তাহলে এখানে ডিড নিয়ে আসতে পারতাম না, তার মানে এটা ভি টু হিসাবে কাউন্ট করবো। আর এটা যদি ভি টু হয় তাহলে আমরা শিখছিলাম যে ভি টু থাকলে হেড প্লাস ভি থ্রি। তাহলে হেড প্লাস ভি থ্রি কোনটা আছে? এটা হেড প্লাস ভি থ্রি, এটাও হেড প্লাস ভি থ্রি, এটাও হেড প্লাস ভি থ্রি, এটাও হেড প্লাস ভি থ্রি। তাহলে এই চারটার যে কোনো একটাই হতে পারে। এখন ব্যাপারটা হইতেছে এইটা কি, হাউ কিন্তু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, কারণ ডাব্লিউ আছে এবং এইচ আছে। হাউ, হোয়াট, হোয়াই, হোয়াট, এই যে এগুলো আছে অর্থাৎ ডাব্লিউ এবং এইচ যুক্ত ওয়ার্ড, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। আর যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে এটাও ডাব্লিউএইচ ওয়ার্ড, কারণ এখানে ডাব্লিউ আছে এবং এইচ আছে, তাই এটা কি বলা হয়? ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। আর ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটারে নিয়ে আসতে হয়, ওইটা উঠানো যাবে না। তার মানে হাউ আছে, হাউ নিয়ে আসতে হবে। তাহলে হাউ কোনটাতে আছে? হাউ আছে এটা, তাহলে এটাই হবে আমাদের সঠিক আনসার। আর কোনো একটাতেও হাউ নাই, তার মানে এটা অন্য কোনোটাও হতে পারবে না। আশা করি বুঝতে পারছো। ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচটারে নিয়ে আসবা। মনে করো এখানে হোয়াই দ্বারা শুরু হয়েছে, তাহলে এখানে হোয়াই থাকতেই হবে, নয়তো হবে না। এটা সহজ হিসাব। তাহলে হাউ আছে, হাউ নিয়ে আসবো, এটা উঠানোর কোনো সুযোগ নাই। এখন মনে করো এক্সক্লেমেটরি থেকে কীভাবে সার্টিফিকেট নিতে হয়, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, এটা কীভাবে কনভার্ট করি আমরা? দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। তার মানে কি হাউ ছিল, হাউ কি আছে এখানে? নাই। হাউ যদি প্রথমে রেখে দেয় তাহলে তো এটা এক্সক্লেমেটরি থেকে যাবে, কিন্তু আমি তো চাইতেছি কিসে? এসআরটিভি। তার মানে এসআরটিভির স্ট্রাকচার নিয়ে আসতে হবে, মানে দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল এভাবে নিয়ে আসতে হবে। হাউ কোনোভাবেও সামনে নিয়ে আসতে যাবে না। একইভাবে হোয়াট এ ফুল হি ইজ, এই যে হোয়াট, আমরা এক্সক্লেমেটরি যখন কনভার্ট করি বা এক্সক্লেমেটরিতে নেই তখন আমরা হোয়াটটারে সামনে নিয়ে আসি, কিন্তু এসআরটিভি গেলে কি হোয়াট সামনে নিয়ে আসা যাবে? যদি হোয়াটটারে সামনে রেখে দিই তাহলে তো এটা এক্সক্লেমেটরি থেকে যাবে, কোনোভাবে এক্সক্লেমেটরি রাখা যাবে না, এসআরটিভি কনভার্ট করতে হবে। তার মানে এই যে হি ইজ, তারপরে কি হবে? এ গ্রেটফুল, এখানে গ্রেট এড করলাম, তারপর গ্রেটফুল, এইভাবে নিতে হয়। এসআরটিভি নেওয়ার স্ট্রাকচারটা আমরা শিখলাম। সব ধরনের সেন্টেন্স থেকে এসআরটিভি নিতে হবে, সেই জন্য এসআরটিভির পাশে আবার কি অন্যটা থেকে কীভাবে এসআরটিভি নিতে হয় সেটা আমাদেরকে জেনে রাখতে হবে। এখন দেখো এটা হচ্ছে কি হবে, ডু থাকলে আমরা ডুতে
কি করে দিব, ভ্যানিশ করে দিব, কারণ ডুটারে আমরা এক্সট্রা করে নিয়ে ওটা অ্যাসার্টিভে কোনো অস্তিত্ব নাই, তার মানে ডুটারে উঠাই দিলাম। এখন ইউ লাইক আছে, ইউ লাইক টু ওই রকম আছে। এখন কি হবে, আমরা কি করি, আগে সাবজেক্ট তারপরে ভার্ব দিই। তাহলে সাবজেক্ট কি আছে, ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন কি অনুযায়ী চেঞ্জ হয়, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে অবজেক্ট কি আছে, ভার্বের পরে যেটাকে অবজেক্ট, ইমরান, ইমরান একটা ছেলের নাম, তার মানে হি চলে আসবে। তাহলে হি চলে আসবে, এখানে হি দিলাম আমরা। তারপরে ভার্ব কোনটা আছে, লাইক আছে। এই লাইক কি একটা V1, তাহলে V1 থাকলে কিসে কনভার্ট হয়, V2। তাহলে হি লাইকড হবে আমাদের সঠিক আনসার। হি লাইকড টু আছে, টু থাকবে, তাহলে হি লাইক টু রিড পোয়েট্রি, ওই রকম হবে সঠিক আনসার। তার মানে কি ছিল, ডু তারে উঠাই দিছি, এটা খেয়াল রাখবা। ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে, অবজেক্ট কি আছে, ইমরান, তাহলে ইমরান অনুযায়ী হি বসছে। এবং লাইক একটা V1, V1 থাকলে V2 কনভার্ট হয়, তাহলে লাইক ছিল, লাইকড নিয়ে আসছি, আর টু আছে এই জন্য টু রাখলাম। আশা করি বুঝতে পারছো। এখন দেখো একটু ব্যাপার স্যাপার আছে এখানে, উইল আছে, ইউ আছে, আমরা কিসে কনভার্ট করব, অ্যাসার্টিভে যাব। এখন অ্যাসার্টিভে যদি যাই, ইনডিরেক্ট মানেই তো অ্যাসার্টিভ। এখন অ্যাসার্টিভে গেলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এখানে ভার্ব আছে আগে তারপরে সাবজেক্ট, আমি কি করব, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, উল্টাটা হবে। তার মানে ইউটারে আগে নিয়ে আসবো, উইলটারে পরে নিয়ে যাব। এখন ইউ কোন পারসন আর উইল কোন পারসন, আচ্ছা উইল তো পারসন না, সরি উইল একটা ভার্ব, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে অবজেক্ট কি আছে, ভার্বের পরে তাকে অবজেক্ট, ভার্বের পরে আছে হিজ সিস্টার, তাহলে সিস্টার কি একটা মেয়ে, তার মানে শি আসবে। তাহলে ইউ এর পরিবর্তে কি আসবে, এখানে শি আসবে। কেন শি আসবে, কারণ ইউ সেকেন্ড পারসন, তার মানে সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। অবজেক্ট কে আছে, এই সিস্টারটা হচ্ছে অবজেক্ট, তার মানে সিস্টার যেহেতু তার মানে মেয়ে, তার মানে শি চলে আসবে ইউ এর পরিবর্তে। এখন উইল, উইল কি হয়ে যায়, উড হয়ে যায়, তাহলে শি উড হবে আমাদের সঠিক আনসার। এখন তোমার মনে হইতে পারে যে উইল তো ছিল আগে, তাইলে তো উডটারে আগে নিয়ে আসতাম, উইলের পরিবর্তে উড নিয়ে আসছি, তার মানে উইল থেকে উড আসছে, কিন্তু উডটারে পরে নিলাম, ইউটা ছিল পরে, ইউ অনুযায়ী শি আসছি, ওইটা পরে সামনে নিয়ে আসছি। তার মানে উইল ছিল আগে, নিয়ে গেছি পরে। কেন, কারণ আগে সাবজেক্ট দিতে হবে তারপরে ভার্ব দিতে হবে, উইল তো ভার্ব, সেই জন্য পরে নিয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। আর ইউ সাবজেক্ট, তার মানে সাবজেক্টটারে আগে নিয়ে আসতে হয়, তাহলে ইউ অনুযায়ী শি বসছে, শিটারে আগে নিয়ে আসছি, কারণ আগে সাবজেক্ট তারপরে ভার্ব দিতে হয়। তাইলে শি উড হবে আমাদের সঠিক আনসার। তাইলে উইলটা পরে চলে গেছে কিন্তু। এখন দেখো ব্যাপারটা হইতেছে, এই যে লেট আস তারা প্রস্তাব সাধারণত বোঝায়, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে এখন দেখো তো, এই যে কনভার্ট করছি আমরা, মানে ইনডিরেক্টে আসছি, এটা ডিরেক্ট সেন্টেন্স, ওইটা ইনডিরেক্ট সেন্টেন্স। এখন কি এখানে কি লেট আছে, দেখো তো লেট আছে, লেট নাই। কেন লেট নাই, কারণ আমরা অ্যাসার্টিভে যাইতেছি, অ্যাসার্টিভে গেলে কি লেট রাখা যাবে, লেট শুরুতে, লেট বাক্যের শুরুতে থাকলে ওইটা তো কি হয়ে যাবে, ইম্পারেটিভ হয়ে যাবে। তাইলে আমরা তো ইম্পারেটিভে যাইতেছি না, আমরা যাইতেছি অ্যাসার্টিভে, সেই জন্য এখানে লেটটার কোনো অস্তিত্ব নাই। একইভাবে এই যে এলাস, এই যে চিহ্নটা আছে এক্সক্লেমেটরি সাইন, এটা কি এখানে কোনো অস্তিত্ব আছে, নাই। কেন নাই, কারণ ওইটা যদি রেখে দেয়, এই ওয়ার্ডটা মানেই তো এক্সক্লেমেটরি। এখন এটা রেখে দেওয়ার অর্থ হচ্ছে এক্সক্লেমেটরি রেখে দেওয়া। আমি এক্সক্লেমেটরিতে যাইতেছি না, আমি অ্যাসার্টিভে যাইতে চাইতেছি, সেই জন্য এটা রাখা যাবে না। আশা করি বুঝতে পারছো। এই দেখো, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, এখানে কি হবে, হোয়াট কি সামনে রাখবো, রাখছি, এখানে হোয়াট আছে, নাই। কেন নাই, কারণ ওইটা কি ধরনের সেন্টেন্স, এক্সক্লেমেটরি। আমি কি এক্সক্লেমেটরি থেকে কিসে যাইতেছি, অ্যাসার্টিভে যাইতেছি, তার মানে হোয়াটটা রাখা যাবে না। ওই যে সেন্টেন্সের অ্যাসার্টিভ যেটা আছে ওইটা নিয়ে আসবো, ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সটারে অ্যাসার্টিভে কনভার্ট করে ফেলবো। তাইলে কি হবে, এই যে সাবজেক্ট যেটা আছে আগে নিয়ে আসবো, এবং ভার্ব যেটা আছে তারপরে নিয়ে যাব, তারপরে অন্য কিছু। তার মানে এই যে ইট আছে সাবজেক্ট, এটার আগে, তারপরে ইজ থেকে ওয়াজ হয়ে গেছে, ইট ওয়াজ এ ভেরি ফাইন বার্ড। তার মানে হোয়াট তারে কোনো অস্তিত্ব নাই, আমরা কিসে কনভার্ট করে ফেলছি, অ্যাসার্টিভে কনভার্ট করে ফেলছি, এই জন্য হোয়াট তারে রাখা যাবে না, অ্যাসার্টিভের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। একইভাবেই দেখো, হাউ ফানি ইউ আর, এখানে কি হাউ এর কোনো অস্তিত্ব আছে, না। হাউ দ্বারা তো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, এটা যদি রেখে দেয় তার মানে তো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা থেকে যাবে। তার মানে আমি যেহেতু ইনডিরেক্টে আসতেছি, সেই জন্য অ্যাসার্টিভে যাইতে হবে। আর অ্যাসার্টিভ মানে কি, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এখানে হাউ এর কোনো অস্তিত্ব রাখা যাবে না। হি ওয়াজ ভেরি ফানি, অ্যাসার্টিভে নিয়ে আসছি। এই যে সেন্টেন্স যেটা ছিল ওইটা কিসে নিয়ে আসছি, অ্যাসার্টিভে নিয়ে আসছি। তার মানে আমাদেরকে কি করতে হবে, অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। ইনডিরেক্ট মানেই অ্যাসার্টিভ, এটা মনে রাখবা। আচ্ছা, তার মানে আমাদের কিন্তু আজকের জন্য এই পার্ট 1টা শেষ। আমি আশা করতেছি খুব শীঘ্রই পার্ট 2টা আপলোড দিব।